এই যে আমরা শুনি ইলেকশন ইঞ্জিনিয়ারের কথাও আমরা শুনি, আপনি আসলে কিভাবে দেখছেন? এবং আপনারাও তো, আমরা শুধুই কি আসলে বড় দলগুলো অভিযোগ করলো কিনা সেদিকে তাকিয়ে থাকবো? আপনারা কি করছেন এই ক্ষেত্রে? আপনাদের অবস্থান কি এবং আপনারা কেন নির্বাচন কমিশনে যাচ্ছেন না? ধন্যবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা শুনি, কিন্তু আমাদের বেশি করে বলা উচিত ছিল ইলেকশন এথিক্সটা কী হবে, নির্বাচনটা কি, কেন, কে করবে, কার জন্য করবে, কিভাবে করবে। এই প্রশ্নগুলো তো বারবার এসেছিল যে কে নির্বাচন করবে, কাকে নির্বাচন করবে, কোন মত, কোন পথ, অথবা কোন ব্যক্তি, সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আমি একটু বলে নেই দুটো বিষয়, যে আপনারটা থেকে শুরু করে পরে আমি একটু বলবো। আমরা নির্বাচন কমিশনে জানালাম নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন হচ্ছে। সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে মানবাধিকার। যখন নারীর পেশাকে কেন্দ্র করে কটূক্তি করা হয় অথবা নানা ধরনের এই সমস্ত কথা বলা হয়, নির্বাচন কমিশনের তো বলা উচিত ছিল এটা শুধু নির্বাচন কমিশনের আচরণবিধির লঙ্ঘন নয়, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটের লঙ্ঘন নয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের ভায়োলেশন নয়, সবচেয়ে বড় কথা দীর্ঘদিনের অর্জিত যে আমাদের মানবিক মূল্যবোধ এবং সৌজন্যবোধ, সেগুলোরও লঙ্ঘন। কোনো কথা বলেছেন? আমরা নির্বাচন কমিশনের কথা বাদ দিলাম। যারা খুব উচ্চকণ্ঠ আপনার জুলাই সনদ নিয়ে, আমরা তো 62 জুলাই সনদে স্বাক্ষর করি নাই, আমরা বলেছি যে এই ইয়ে সত্ত্বে থাকার কারণে আমরা এটা সনদে স্বাক্ষর করতে পারি না, আমরা চলে আসলাম। আমাদেরকে নানাভাবে বুলিং করা হলো, ঠিক আছে। যারা স্বাক্ষর করেছিলেন তারা যে 5% নারী প্রার্থী দেওয়ার কথা ছিল, একজনকেও দেয়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশন কি বলেছে তাদেরকে ডেকে যে আপনারা তো স্বাক্ষর করে গিয়েছিলেন, আপনারা এটা করেননি কেন? বলেনি তো। নির্বাচন কমিশন ঘোষিত যে সমস্ত রুলস ছিল সেগুলোকে ভায়োলেশন হয়েছে কিছু বলেছেন? আমরা কিন্তু বাসদের পক্ষ থেকে এবং আমাদের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে এটা জাস্ট নোটিশ করে রেখে দিয়েছি। কোনোদিন হয়তো, যেটা মাহবুব ভাই বললেন, যেটা অবজার্ভ করা, আমরা একদিন বলবো যে এই নোটিশগুলো আমরা করেছিলাম, আপনারা এটা কানে নেন নাই। এখন আরেকটা কথা আমি একটু মাহবুব ভাইয়ের সঙ্গে যুক্ত করতে চাই। যেহেতু আমরা মাদার ইন ম্যানভিল, এটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল ইন্টারমিডিয়েটে, ওইখানে একটা কথা কিন্তু আমরা খুব করতাম। যখন এই বাচ্চা ছেলেটাকে দেখে লেখিকা বলছেন যে তুমি কি, তোমার বয়স কত, বলছে সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উডস। এই যে মানে সাইজ ডাজন্ট ম্যাটার, আমাদেরও ইলেকশন কমিশন ডাজন্ট ম্যাটার, সে আসলে মেটিকুলাসলি কিছু করছে কিনা। আমরা তো মেটিকুলাস ডিজাইনটা খুব শুনেছিলাম, মেটিকুলাস ডিজাইন কত মেটিকুলাসলি অপারেট করে, তার নানা ঘটনা দেখছি। সবচেয়ে বড় কথা, যেই দিন পত্রিকায় এলো এই পাশার এই ঘটনা, সাথে সাথে ইলেকশন কমিশনের প্রম্পট রিয়াকশন নেওয়ার কথা ছিল না? তাহলে না মানুষ বুঝতো যে তারা কোনো একটা যদি অজ্ঞাতসারেও কোনো ভুল করে ফেলেন, সাথে সাথে সংশোধন করার তারা ব্যবস্থা করতে পারেন। সেটা তো করলেন না তারা। এবং আমার যেটা মনে হয় এটা হলো তাদের ঘোষিত নীতির সঙ্গেই সঙ্গতিপূর্ণ। যেমন আমাদের উপদেষ্টারা আউটসোর্সিং করে নিয়ে আসা হয়েছে, আমাদের বিরাট বড় একটা মানে পরামর্শক আমাদের এখানে আছে, যারা কোথায় কি পরামর্শ দিয়েছেন জানি না। যখন হলফনামায় তারা বলেন পরামর্শ দিয়ে বছরে 98 লাখ টাকা ইনকাম করেন, তাহলে কি যোগ্যতায় পরামর্শ দেন, কাকে পরামর্শ দেন, কি পরিমাণ ফি নেন, এবং 98 লক্ষ টাকা ইনকাম দেখালে তার জন্য তিনি আবার ইনকাম ট্যাক্স দেন কিনা, এগুলো কোনো কিছুই কি ইয়ে করা হয়েছে? 16 লাখ বলেছে আয় করে, আর বলেছে সম্পদ মোট 98। আচ্ছা, তাহলে এগুলো কি কোনো কিছুই করেছে, তারা পর্যবেক্ষণ করেছে? তারা তো ইলেকশন পর্যবেক্ষণ পরের কথা, হলফনামার পর্যবেক্ষণটা কি করেছিল তারা? আচ্ছা, এনজিওদের দ্বারা আমরা সমস্ত কিছুকে পরিচালিত হতে দেখলাম। ওরা না আমাদের রাজনীতিবিদদেরকে বলে যে রাজনীতিবিদদের জবাবদিহিতা নাই, তারা এনজিওরা আমাদেরকে জবাবদিহিতা শেখায়, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, কত কিছু শেখায়। তাহলে তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি গত 1.5 বছরে একজন উপদেষ্টারও সম্পদের ট্রান্সপারেন্সি তো আমরা দেখলাম না। অথবা আমরা যদি বলি যে বিদেশে থাকলেন, ক্যারিয়ার গড়বার জন্য বিদেশে চলে গেলেন, সেখানে ক্যারিয়ার সমস্ত কিছু গড়ে তুললেন, এসে আবার আমাদের সংবিধান কেমন হবে, আমাদের ভবিষ্যৎ কী হবে, সব নির্ধারণ করতে বসে গেলেন। এগুলো দেখতে দেখতে তখন আর মনে হয় না এই যে পরামর্শক 10,000 না 20,000 কোথা থেকে নিয়ে এসছেন, এটা তো একটা প্র্যাকটিস হয়েই আসছে। এই প্র্যাকটিসের এটা একটা নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটলো, যে এই রকম একটা ভুয়া বললে বোধহয় মাইন্ড করতে পারেন অনেকেই, কিংবা ভুয়া করলে আমার মামলা টামলা হবে নাকি আবার, তাহলে ভুয়া আর বলবো না। আর বলবো যে একটা পারসেপশন, আপনি বললেই কেউ ভুয়া হয়ে যান, ভুয়া হয়ে যায়। আপনি বলতে পারেন যে আপনার কাছে ভুয়া মনে হচ্ছে। আমার কাছে মনে হয়েছে, পত্রিকার রিপোর্ট দেখে আমার কাছে এটা মনে হয়েছে। এইভাবে বললে হয়তো মানে গা বাঁচিয়ে কথা বলা যাবে আর কি, তা গা বাঁচিয়েই বললাম। পর একটা পুর লাগাই দিয়েন, তাইলে সম্ভবত ভুয়া, সম্ভবত ভুয়া, ভুয়া পুর এরকম একটা বলতে জায়গার না বললো সম্ভবত এইরকম। তাহলে
সম্ভবত এটা, কিন্তু বাস্তবত 10,000 পরিদর্শক তিনি পর্যবেক্ষক নিয়োগ করবেন, তার মানে সব আউটসোর্সিং করবেন। এবং যাদেরকে আউটসোর্স করবেন, যেটা তুষার ভাই বলেছেন, তাদের কি যোগ্যতা হবে, কি দায়বদ্ধতা হবে, সেগুলো কে ডিসাইড সুতরাং করবে? সেই প্রশ্নের মীমাংসা যে হলো না, জরুরি, এটা- কিন্তু ওই- মীমাংসা না, নির্বাচন একেবারেই কাছে। না, আমরা মীমাংসা চাই না। ফেমা আমরা না, আমরা এটা তো বলা- এখান থেকে একটা প্রত্যাহার, আমরা এটা তো মেঘে আমার মনে ঢাকা- হয় যে প্রত্যাহার করা ছাড়া আসলে এটা মাহবুব ভাই যে কথা বলছেন, মেঘে ঢাকা তারার মধ্যে একটা জিনিস ছিল না, একটা শুধু বলছেন আই অ্যাকিউজ, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা এখন অ্যাকিউজ করে রাখলাম এই নির্বাচন কমিশন এবং এই না না, অন্তর্বর্তী কিন্তু সরকার। এরকম অ্যাকিউজ তো এর আগেও মানে আমরা হয়েছে, বিচার অ্যাকিউজ দিয়ে করার পর রাখলাম। বিচার দিয়ে রাখলেন, এরকম বিচার তো এর আগেও দেওয়া হয়েছে। নির্বাচনটা হওয়ার পরে মানুষকে আসলে সেই সব বিচার নিয়ে তদন্তের পরে একটা না, সময় বিচার যে এখন হয়। যা কিছু তদন্ত মানেই সেটা হিমাগারে চলে যায়, সেই অভিযোগগুলো, বিচারগুলো, এটা আমরা দেখেছি। তো সেই জায়গায় আসলে কি করণীয়, কি চাওয়া আমাদের, মানে কি সাধারণ মানুষও তো তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য চাইতে পারে। রাজনৈতিক দলগুলো যদি শান্তিপ্রিয় এতই থাকে যে ঠিক আছে এরপরও আমরা শান্তি মধ্য দিয়ে একটি নির্বাচন চাই, কিন্তু সাধারণ মানুষ তো জানতে চায় তার ভোটটা আসলেই বাক্সে পড়লো কিনা, সেটা কি করে মানুষ নিশ্চিত করবে? পাশাপাশি ভোটের যে সিল বানানোর, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে অনেকে বলছে আবার বোরখা বানানো হয়েছে, সেই অভিযোগগুলো আসছে।